রহস্যের বিভীষিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বিভিন্ন স্বাদের রহস্যময় ও রোমাঞ্চকর ঘটনা দিয়ে সাজানো আমাদের এই বিশেষ সম্ভার। আমাদের আজকের গল্প লেখক বাপন দাসের কলমে লেখা সে আছে এখানেই। গল্পের সূত্রধার আমি দেবার্ঘ। তো শুরু হচ্ছে আজকের গল্প সে আছে এখানেই। ঘরের একদিকের জানালা দিয়ে ঘরের মাঝে উঁকি দিয়ে চলেছে আকাশের বুক জুড়ে ছেয়ে থাকা রক্তবর্ণের চাঁদটা। জানালার শার্সি ভেদ করে সেটিতে লাগোয়া লোহার রডগুলোর ছায়া নিয়ে ঘরের মেঝেতে আছড়ে পড়েছে চাঁদের রক্তাভ আলোটা। ঘরের ঠিক মাঝে বসে আছে একজন লাল শালু পরিহিত বৃদ্ধ ব্যক্তি, যার ঘর্মাক্ত মুখের উপরে তার সামনে জ্বলতে থাকা হোমকুণ্ডের হলুদ আভাটা ছেয়ে গেছে অনায়াসে। ব্যক্তিটির উজ্জ্বল চোখ দুটো এক দৃষ্টে চেয়ে রয়েছে হোমকুণ্ডের আগুনের দিকে, আর তার দুই ঠোঁট নড়ে নড়ে কি যেন একটা মন্ত্র আওড়ে চলেছে অনবরত। লোকটির সামনে হোমকুণ্ডের ঠিক নিচে একটা গোলাকৃতি আঁকা হয়েছে সিঁদুরে, যেটির মাঝে সম্ভবত ছাই দিয়ে আঁকা হয়েছে দুটি ত্রিভুজ, যে দুটি একে অপরকে বিদ্ধ করে অনায়াসে নিয়েছে একটা শঠকোণ আকৃতি। আকৃতির মাঝে থাকা একটা রক্তপূর্ণ কাঁসার থালায় রাখা আছে একটা সদ্য মৃত কালো বিড়াল, যেটির সবুজ দুই চোখ মৃত্যুর পরেও তাকিয়ে আছে সেই বৃদ্ধের দিকে। হোমকুণ্ডের সামনের দেওয়ালে ঝুলে আছে একটা আয়না, যেটি বাঁধানো আছে কাঠের নিপুণ কারুকার্য করা ফ্রেমে, আর সেই আয়নার কাঁচের উপরেও সিঁদুর দিয়ে আঁকা হয়েছে একই রকমের আকৃতি, যা আঁকা রয়েছে হোমকুণ্ডের নিচে। হঠাৎ ঘরের জানালার পাল্লা দুটো খুলে গেল সশব্দে, আর ঘরে হু হু করে বয়ে এলো হাওয়া। সমস্ত ঘরটা ভরে উঠল একটা বাচ্চার খিলখিল হাসিতে, আর একটা কালো তমসা ঘেরা ছায়া ঘুরে বেড়াতে লাগলো ঘরের চারিদিকে। দেখতে দেখতে বৃদ্ধের কাঁপতে থাকা ঠোঁট দুটো যেন আরো তীব্র হয়ে উঠল অনায়াসে, আর তার সাথেই তার মন্ত্রোচ্চারণ হয়ে উঠল সুস্পষ্ট। কিছুক্ষণ মন্ত্রোচ্চারণের পরেই থেমে গেল তার দুই ঠোঁট, আর তার ডান হাতের থাবা দিয়ে এক খাবলে নিজের হাতে তুলে নিল তার সামনে থাকা রক্তে ভেজা মৃত বিড়ালের দেহটা। আয় 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 আয়, নিয়ে যা, আয়। খিলখিলে হাসির শব্দটা যেন বেড়ে গেল আরো, আর তার সাথেই তার হাত থেকে এক ঝাপটে সেই দেহটা ছিনিয়ে নিয়ে আবারও সেই ছায়াটা খিলখিলিয়ে হেসে উঠল। যা যা, এবারে যা নিজের জায়গায়। ভোগ পেয়েছিস, যা, ঢোক ঢোক ওই আয়নার মধ্যে, যা। কথাগুলো সেই ছায়াটার দিকে লক্ষ্য করে বলে উঠে আবারও সে শুরু করলো মন্ত্রোচ্চারণ। আর তারপরেই দেখতে দেখতে সেই ছায়াটা সমস্ত ঘরে একবার ঘুরে নিয়ে দারুণ শব্দে কেঁদে উঠে অনিচ্ছা সত্ত্বেও ঢুকে গেল ওই আয়নার মাঝে। আয়নায় ঢুকে যাওয়ার সাথে সাথেই বৃদ্ধ উঠে দাঁড়িয়ে তার হাতে থাকা গঙ্গা জল দিয়ে ধুয়ে দিল সেই আয়নার গায়ে আঁকা আকৃতিগুলো।
আর তারপরেই একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা সকলের উদ্দেশ্যে বলে উঠল, আজ থেকে এই ঘর চিরকালের জন্য বন্ধ থাকবে। কোনো মতেই যেন এই ঘরটা না খোলা হয়। আমি যা করেছি তা করে ওকে আটকানো সম্ভব নয়, আমি জানি। কিন্তু ও বেরিয়ে এলেও ক্ষতি কারোর করবে না, যদি না ওই আয়নায় কারোর ছোঁয়া লাগে। আর যদি এই আয়না কোনো কারণে ভেঙে যায়, তাহলে সে চিরতরে মুক্তি হবে আমার বাঁধন থেকে। আর তারপরে তাকে আটকানো সম্ভব হবে না কিছুতেই। কাজেই এই ঘর সর্বকালের জন্য বন্ধ থাকুক, আর এই আয়নায় যাতে কিছুতেই হাত না দেওয়া হয়। অফিস থেকে ট্রান্সফারের লেটারটা হাতে পেতেই এতদিনের পুরনো শহর ছাড়ার একটা দুঃখের মাঝেও একটা আলাদা খুশি খেলে চলেছিল সেদিন আমার মাঝে। একটা আলাদা আনন্দ, নতুন জায়গায় যাওয়ার, সেখানে গিয়ে সেখানের হয়ে থাকার। বাড়ি ফিরে আমার স্ত্রী মিতাকে সবটা বলতে ও খুশি তো হলো, কিন্তু তার সাথে মনটা ওরও ভেঙে গেল কিছুটা, এই শহরটাকে ছাড়তে হবে ভেবে। অপরদিকে আমার মেয়ে মিনি, ও তো ভীষণ খুশি আজ। ওই দেখো, আমার নামটাই বললাম না, আমি প্রভাত রায়। কলকাতারই একটা কর্পোরেট কোম্পানিতে চাকুরিজীবী আমি। এই তো সেদিন প্রমোশন পেলাম, আর তারপরেই এই ট্রান্সফার। লেটারটা হাতে পাওয়ার সাথে সেদিন একটা কথার মর্ম বুঝতে পেরেছিলাম যে বড় পোস্ট পেলে তার সাথে বড় দায়িত্বও আসে। যাই হোক, ঘরের বাকি যা জিনিস ছিল সেসব কোম্পানির তরফ থেকে আগেই গাড়ি পাঠিয়ে শিফট করে দিয়েছিল। আর বাকি সমস্তটা, মানে আমাদের যা যা সাথে রাখতে পারতাম, আমরা সেই সবগুলো এই কদিনের মধ্যে গোছগাছ করে নিয়ে বেরিয়ে পড়লাম। নতুন বাড়িতে যখন পৌঁছলাম তখন বিকেল প্রায় গড়িয়ে এসেছে। বাড়ির সামনে আমাদের গাড়িটা একটা ক্যাঁচ শব্দ করে থমকে দাঁড়িয়ে গেল। গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখি বাড়িটা বেশ পুরনো আমলের, হয়তো কোনো জমিদারের বাড়ি ছিল এক সময়। বাড়িটা যেমন বড় তেমন পুরনো, জায়গা জায়গা থেকে চুন সুরকি খসে পড়ছে। বাড়িটার বাইরের দিকের উঠানের এক কোণে একটা পাতাহীন বেলগাছ দাঁড়িয়ে আছে নিজের বুক চিতিয়ে। বাকি সম্পূর্ণ বাড়িটা ঘেরা আছে পাঁচিল দিয়ে, আর সেই পাঁচিলের কোণ ঘেঁষে বাড়ির ভিতর ও বাইরের দিকে লাগানো আছে ছোট ছোট মডিফাইড নিশিগন্ধা গাছের চারা, যাতে ফুল ফুটতে শুরু করেছে সবে। আর তার সুবাসে ভরে আছে সমস্ত বাড়ির প্রান্তর। মিনি নিজের ছোট্ট টেরিটা হাতে করে ছুটে গেল বাড়ির দরজার দিকে, আর তার পিছন পিছন চললাম আমরা দুজনে। কোম্পানির তরফ থেকে আগে ভাগেই সমস্তটা ঠিক করে রাখা ছিল, কাজেই অসুবিধা কিছুই হয়নি। আমরা যেতেই বাড়ির কেয়ারটেকার হরিদা এসে আমাদের ব্যাগপত্র সব কিছু নিজের সাথে করে নিয়ে আমাদেরকে আমাদের থাকার ঘর দেখিয়ে দিয়ে রাতের খাবার ঘরে দেবে নাকি ডাইনিং টেবিলে জিজ্ঞেস করে নিয়ে চলে গেল নিজের কাজে। মিনি হরিদার সাথেই গেছিল বাড়িটা ঘুরে ফিরে দেখতে। মিতা চেঞ্জ করতে করতে বলে উঠল, আমাদের তিনজনের জন্য এই বাড়িটা বড্ড বড় বাপু। সে আছে, তবে এমন আদ্যিকালের বাড়িতে থাকার একটা আলাদা মজা আছে। সেই না, তুমি তো চলে যাবে অফিসে, ভূতের মতো ঘুরে বেড়াতে হবে আমাদের, আর কিছুই না। আর তারপরে মিনিকে নতুন স্কুলে ভর্তি করিয়ে দিলে তো ব্যাস হয়েই গেল। তোমাকে বেশ সুন্দর লাগছে দেখতে। থাক, হয়েছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। যাই, ভাগ্য করে বউ দিয়েছো ভগবান। হ্যাঁ, তাই জন্য বেঁচে আছো, যাও এবার। মিতার সাথে এই আর্দ্র খুনসুটিটা আমার বরাবরই বড্ড প্রিয়। ফ্রেশ হয়ে যখন আমি আর মিতা নিচে গেলাম, মিনি তখন হরিদার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। আমি গিয়ে ডাক দিলাম, মিনি। বাবা 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 বাবা, জানো জানো আমি আজকে কোথায় কোথায় ঘুরলাম? কোথায় কোথায় ঘুরেছো শুনি? দাদুর সাথে নিচের সব ঘর দেখলাম, তারপরে উপরের সব ঘর দেখলাম। জানো বাবা
কি বড় বড় ঘরগুলো, আর কি সুন্দর। ও বাবা, ও বাবা, আমি আমি আলাদা ঘরে শোবো। আজ আমি তোমাদের সাথে শোবো না বাবা। ও বাবা। আরে না মা, তা হয় না। তুমি বড় হও, তখন একা থেকো, কেমন? এখন না। আর এমনিতেও আমাদের তো একটাই বিছানা, তাই না? অন্য জায়গায় তুমি ঘুমাবে কি করে শুনি? না 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 না, আমি আমি একটা ঘরে দেখেছি বিছানা আছে। ও বাবা, ও বাবা, আমি আজকে ও ঘরে ঘুমোই না, আমি ও ঘরে ঘুমোই। অনেক বোঝানোর পরেও কিছুতেই কোনো লাভ হলো না। শেষে মিতা বলে উঠল, আচ্ছা, ও একা ঘুমোতে চাইছে তো ঘুমাক। যদি ঘুম না আসে তখন না হয় আমাদের ঘরে এসে যাবে। অগত্যা, না মেনে উপায় নেই। এমনিতে বাড়িতে সর্বোচ্চ কারেন্টের ব্যবস্থা আছে, কিন্তু তবুও। রাতের খাওয়া সেরে আমরা তিনজনেই চলে যেতে লাগলাম ওপরে আমাদের ঘরে। রাত তখন 9টা। হরিদা বলল, বাবু, আমি এই নিচের সিঁড়ির কোণার ঘরে থাকবো। আপনাদের যদি কোনো দরকার পড়ে তো আমাকে ডাক দিবেন, কেমন? বেশ বেশ। হরিদাকে কথাটা বলে আমরা উঠে গেলাম সিঁড়ি বেয়ে ওপরে। মিতা মিনির সাথে চলে গেল তাকে ওই ঘরে ঘুম পাড়াতে, আর আমি এসে বসলাম আমাদের ঘরে খাটের ওপর। আমার অভ্যাস রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ বই পড়া। কাজেই ঘরের দরজা খোলা রেখেই আমি একটা বই বের করে নিয়ে বিছানার ওপরেই বসে পড়তে শুরু করলাম। মনটা বেশ লেগে এসেছিল গল্পটাতে। এমন সময় আনমনে বুঝতে পারলাম আমার ঘরের সামনে দিয়ে একটা বাচ্চা যেন দৌড়ে চলে গেল এই দিক থেকে ওই দিকে। আমি আমার হাতে ধরে থাকা বইটা বন্ধ করে নিজের মাথাটা কিছুটা নাড়িয়ে দেখার চেষ্টা করে হাঁক পারলাম, মিনি। কোনো জবাব এলো না। আমি কিছুক্ষণ চুপ থাকলাম, তারপরে আবারও বলে উঠলাম, মিনি। মিতা, মিনি ঘুমোয়নি? মিতা, মিনি। কারোরই কোনো জবাব এলো না কিছুতেই। আমি বইটা বন্ধ করে রেখে দিলাম আমার বিছানার পাশের টেবিলের ওপরে, আর তারপরেই বিছানা ছেড়ে উঠে বেরিয়ে এলাম ঘরের বাইরে। লবির সমস্ত আলো চলে আছে। আমি ঘর থেকে বেরিয়ে এসে নিজের মাথাটা ডানে বামে ঘুরিয়ে ঠিক কে একটু আগে দরজার সামনে থেকে ছুটে গেল দেখার চেষ্টা করলাম, কিন্তু দেখতে পেলাম না কাউকেই। কাউকে না পেয়ে আমি এগিয়ে গেলাম মিনির ঘরের দিকে। মিনির ঘরের দরজা খোলা। ঘরের মাঝে জ্বলতে থাকা হলুদ আলোটা এসে ছড়িয়ে পড়েছে লবির মাঝে। ঘরের সামনে যেতে দেখি মিনি তার মাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মিতা তন্দ্রার ঘরে এসে থাকলেও তার হাত অনবরত চলে চলেছে মিনির মাথায়। বিছানার পাশে থাকা বড় জানালাটার পর্দা বারবার উড়িয়ে দিয়ে একরাশ হাওয়া এসে চলেছে ঘরের মাঝে বারে বারে। আমি গিয়ে বিছানার কাছে দাঁড়াতেই মিতার তন্দ্রার চটকাটা যেন কেটে গেল নিমেষেই। ও তুমি, চোখটা লেগে এসেছিল। ওই দেখো, ও ঘুমিয়ে গেছে। থাক, উঠতে হবে না। তোমার ঘুম এসে গেলে এখানেই ঘুমিয়ে পড়ো। না, আসছি। তুমি তো ডাকতেই এসেছিলে। না, আসলে কিছু একটা মনে হলো, তাই। কি? ও কিছু না। এসো তবে, আমি ঘরেই আছি। মিতাকে কথাটা বলে আমি বেরিয়ে গেলাম। আমি ঘরে আসার কিছুক্ষণের মধ্যেই মিতাও এসে গেল ঘরে। আর তারপরে কিছুক্ষণ দুজনে কথা বলতে বলতে যে কখন ঘুমিয়ে গেছি খেয়াল নেই। রাত তখন কত হবে খেয়াল নেই, তবে এটা বলতে পারি রাতটা অনেক গভীর ছিল। আমার ঘুমের চটকাটা আচমকা ভেঙে গেল একটা মিনমিনে কান্নার আওয়াজে, যেটা ভেসে আসছে পাশের ঘর, অর্থাৎ যে ঘরে আমার মেয়ে মিনি ঘুমিয়ে আছে সেই ঘর থেকে। আমি উঠে বসলাম বিছানার উপরে। ঘরের আলো নেভানো। বোধহয় মিতা ঘুমানোর আগে নিজেই আলো নিভিয়ে ঘুমিয়েছে।
বিছানার থেকে কিছুটা দূরে থাকা বড় জানালাটা দিয়ে ফুরফুরে হাওয়া নিজের সাথে রজনীগন্ধার সুবাস নিয়ে এসে চলেছে ঘরের মাঝে অনবরত। জানালায় থাকা সাদা পর্দাটা বারবার দুলে দুলে উড়ে চলেছে হাওয়ার সাথে, আর তার সাথেই চাঁদের আলো বারে বারে আসা যাওয়া করে চলেছে ঘরের মাঝে জানালার পথ ধরে। আমি উঠে বসতেই খেয়াল করলাম কান্নার আওয়াজটা থেমে গেছে অনেকক্ষণ, তবুও মন মানল না আমার। মিতার হাতটা নিজের ওপর থেকে সরিয়ে এনে বিছানা ছেড়ে নেমে এগিয়ে গেলাম মিনির ঘরের দিকে। মিনির ঘরের দরজা খোলা, ঘরে ঢুকে আসা হাওয়ার কারণে পুরোনো আমলের কাঠের পাল্লা দুটো চরমর করে নড়ে চলেছে মাঝে মাঝে। মিনির ঘরের দরজার সামনে দাঁড়াতেই দেখতে পেলাম ওর ঘরের জানলাটাও খোলা, পর্দাটা সরে আছে একটা কোণার দিকে, যার ফলে চাঁদের আলো ঘরে ঢুকে এসে আছড়ে পড়েছে মেঝের উপরে। জানালার বাইরের দিকে বসে আছে একটা পেঁচা, যার তীক্ষ্ণ জলজলে হলুদ দুই চোখ এক দৃষ্টে দেখে চলেছে আমার মেয়ের দিকে। মিনি অকাতরে ঘুমিয়ে আছে তার বিছানার উপরে। আমি ঘরে যেতেই পেঁচাটা নিজের দুই টানা ঝাপটিয়ে উড়ে গেল নিমিষেই। তবে কাঁদছিল কি? কথাটা নিজেকে বলতে বলতে আমি এগিয়ে গেলাম মিনির খাটের দিকে। মিনি মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঘুমিয়ে আছে। আমি নিজের একটা হাত এগিয়ে নিয়ে গিয়ে ছুঁতে চাইলাম তাকে। ঠিক তখনই ঘরের বাইরের লবিতে আবারও একটা বাচ্চা খিলখিলিয়ে হেসে উঠে দৌড়ে এই দিক থেকে অন্যদিকে যাওয়ার শব্দ কানে এলো আমার। আমি চকিতের মধ্যে পিছন ফিরে তাকালাম সেদিকে। সমস্ত লবি অন্ধকার। বার কতক মিনির মাথায় হাত বুলিয়ে পাছে মিনির ঘুমে ব্যাঘাত ঘটে তাই নিঃশব্দে পা টিপে বেরিয়ে এসে দরজা লাগিয়ে দিলাম মিনির ঘরের। সে রাতে ঘুম আর তেমন এলো না। সারা রাতটা কেমন যেন একটা আলাদা অস্বস্তি, একটা অন্য রকমের চিন্তায় কেটে গেল আমার। ভোরের দিকে খোলা জানালা দিয়ে বয়ে আসা শীতল হাওয়াতে চোখ কিছুটা লেগে এসেছিল বটে, কিন্তু ঘুম তাও হলো না কিছুতেই। সকালে বিছানা ছেড়ে উঠে গেলাম, আর তারপরে কাজ মিটিয়ে বেরিয়ে পড়লাম অফিসের দিকে। নতুন অফিস, সবটা সামলে নিতে নিতে ও সকলের সাথে কথাবার্তা ইত্যাদি ফর্মালিটি করতে করতে দিনটা বেশ কেটে গেল। মাঝে দুপুরের দিকে মিতা অবশ্য একবার ফোন করেছিল। বিকেলে ছুটি হয়ে যখন অফিস থেকে বেরোলাম তখন নীল আকাশ হলদেটে গোলাপি হয়ে এসেছে। বাড়ি ফিরতে ফিরতে অন্ধকার হয়ে এলো। বাড়ির চারপাশে থাকা ফুলের গাছ থেকে ফুলের মাধুর্যময় গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। আমাকে বাড়িতে ঢুকতে দেখে বলে উঠল মিতা, ওহ, তুমি এসে গেছো? এক গ্লাস জল দেবে? হ্যাঁ, তুমি ওপরে গিয়ে ফ্রেশ হও, আমি আনছি। আচ্ছা, এই মিনি কোথায় গো? কোনো সাড়া পাচ্ছি না। ওপরেই আছে, খেলছিল দেখে এলাম। ও, আর হরিতা কোথায়? তুমি একা কাজ করছো? আরে আসলে ভাবলাম আজ আমি চিকেন রান্না করব, তাই ওনাকে আনতে পাঠিয়েছি। ও ঠিক আছে, আমি ওপরে যাচ্ছি, তুমি এসো। মিতার সাথেই স্বল্প কথা বলে আমি চলে এলাম ওপরে আমাদের ঘরে। মিনি, কোথায় আছিস মা? ওপরে এসে মিনিকে ডাক দিলাম, কিন্তু কারোরই আওয়াজ এলো না। আমি নিজের জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলাম বাইরে। মিনি, মিনি, কোথায় আছিস? মিনি। নিজের তোয়ালেটা নিয়ে হাত মুছতে মুছতে বেরিয়ে এলাম ঘরের বাইরে লবিতে। লবির আলোগুলো নির্বাক জ্বলে ছড়িয়ে আছে লবির মেঝেতে। মিনির ঘরের দিক থেকে একটা খিলখিলে হাসির আওয়াজ আসতেই সেই দিকে নজর দিয়ে দেখলাম ওর ঘরের দরজা খোলা, তবে ঘরে আলো জ্বলছে না কোনো। আমি হাত মুখ মুছে নিজের তোয়ালেটা হাতে ধরে এগিয়ে গেলাম মিনির ঘরের দিকে। মিনি, এই ঘরে আছিস মা? উত্তর দিচ্ছিস না কেন?
মিনি! কথাগুলো বলতে বলতে গিয়ে দাঁড়ালাম মিনির ঘরের দরজার বাইরে। চাঁদের আলো আর রাত ফুলের ঘ্রাণ ভরে রেখেছে মিনির সমস্ত ঘরটা। জানালার পর্দাটা সরানো আছে একদিকে, যার ফলে চাঁদের আলো জানালার ছায়া সাথে করে আছড়ে পড়েছে মেঝের উপরে। মিনি বসে আছে তার বিছানার উপরে, দরজার দিকে পিঠ করে, আর নিজের মনে নিজের ছোট্ট হাত দুটো নেড়ে নেড়ে সে হেসে হেসে কথা বলে চলেছে কারোর সাথে, যার মুখটা দরজার দিকেই। ঘরে ছেয়ে থাকা চাঁদের মৃদু আলোয় তেমন স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। আমি বলে উঠলাম, মিনি, কার সাথে কথা বলছিস? কোনো জবাব এলো না মিনির। তার বদলে একজোড়া লাল চোখ মিনির কাঁধের পাশ থেকে মাথা বাড়িয়ে নিয়ে যেন আমাকে আসতে দেখে লুকিয়ে গেল সামনের দিকে। নিজের সম্বিত যেন ফিরে পেল মিনি। ও পেছন দিকে তাকিয়ে আমাকে দেখে একগাল হেসে বলে উঠল, বাবা, বাবা তুমি এসে গেছো? ওই দেখো, ওই দেখো আমার বন্ধু তোমায় দেখে ভয় পেয়ে লুকিয়ে গেল। কোথায় বাবু, কোথায় তোমার বন্ধু? আর এই ঘরে তুমি একা কি করছিলে? ওই তো আমার সাথে বসেছিল, তো তুমি আসতেই ভয় পেয়ে পালিয়ে গেল। তুমি ওকে কোথায় পেলে? তোমার মা জানে? ওই তো আজ দুপুরে যখন ওই দরজা। এই নাও তোমার জল। আর বাবা মেয়ে মিলে এই অন্ধকার ঘরে কি করছো শুনি? কথাটা শেষ করতে পারল না মিনি। তার আগেই মিতা জলের গ্লাস হাতে এসে হাজির হলো আমাদের কাছে। আমি জলের গ্লাসটা হাতে নিয়ে মিনিকে কোলে করে বেরিয়ে এলাম বাইরে। আমাদের সাথে সাথেই বেরিয়ে এলো মিতাও। দেখতে দেখতে সন্ধ্যা উতরে গিয়ে রাত নিজের গায়ে কালো চাদরটা জড়িয়ে নিল আস্তে আস্তে। হরিদার ফিরে আসার আওয়াজে মিতা মিনিকে সাথে নিয়ে নেমে গেল নিচে রান্নাঘরের দিকে। অগত্যা অযথা ভিড় না বাড়িয়ে আমি ঠিক করলাম ঘরে বসে আমার উপন্যাসটা শেষ করব। উঠে বসলাম বইটা হাতে করে বিছানার উপরে। জানি না কতক্ষণ পড়েছি, এমন সময় ঘরের মাঝে জ্বলতে থাকা আলোটা কিছুক্ষণ দপদপ করে উঠেই নিজে থেকে নিভে গেল সহসা। বিছানার পাশে থাকা জানালার পর্দাটা উড়ে কিছুটা উষ্ণ বাতাস এসে ঢুকলো আমার ঘরে। আর তার সাথে সাথেই আমার বিছানা কিছুটা দুলে উঠে মনে হলো বিছানার অপর প্রান্তে আমার ঠিক পায়ের কাছে যেন এসে বসেছে কেউ বিছানার উপরে। আর বিছানার উপরে বসে নিজের ঝুলন্ত পা দুটো অনবরত দুলিয়ে চলেছে সে, যার ফলে আমার বিছানাটা মৃদু দুলে চলেছে অনবরত। কে কে মিনি? কোনো জবাব এলো না সেই দিক থেকে। খালি ভেসে এলো একটা বাচ্চার মৃদু হাসির স্বর, যা এতটাই ঠান্ডা ও নম্র ছিল যে যেন নিমেষে আমার হৃদস্পন্দন স্তব্ধ করে দিল কিছুক্ষণের জন্য। একটা হিমেল স্রোত অনায়াসে নেমে গেল আমার শিরদাঁড়া বেয়ে নিচের দিকে। মিনি, মিতা, আমার সাথে লুকোচুরি খেলবে? কে কে তুমি? কে খেলবে আমার সাথে? আমার সাথে না কেউ খেলে না। মিনি বড্ড ভালো জানো, আজ সারাদিন আমরা খেলেছি। হিমশীতল কণ্ঠের কথাগুলো আমার কানে আসতেই যেন আমার সমগ্র শরীরে কাঁটা দিয়ে উঠল। ধরফর করে নেমে গেলাম আমি বিছানা থেকে নিচে। আর ওই আঁধারের মাঝেই কোনো মতে পথ থেকে ছুটে গেলাম নিচের দিকে। মিতা তখন রান্নাঘরে রান্না করছে, আর আমার মেয়ে তার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। হরিদা হাতে হাতে কাজ করে দিচ্ছে মিতার। চারিদিকে আলো চলে আছে, যথেষ্ট আলো, কোথাও কোনো অন্ধকারের লেশ মাত্র নেই।
আমাকে হাঁপাতে হাঁপাতে ওইভাবে নিচে আসতে দেখে প্রায় হতভম্বের মতো মিতা বলে উঠল, কি হয়েছে? হাঁপাচ্ছ কেন? ও ওই ওই ওপরে। কি হয়েছে উপরে? কথাটা বলতে বলতে মিতা নিজের রান্না ছেড়ে আমার কাছে এগিয়ে এলো। আমার কাঁধে নিজের হাতটা রেখে বলে উঠল, তুমি ঠিক আছো? কি হয়েছে? ও ও উপরে কারেন্ট চলে যাওয়ার পর। কারেন্ট চলে গেছিল? কখন? আমরা তো সেই থেকে এখানেই কাজ করছি, কিছু হয়নি তো। মিতার কথাটা শুনে আমি তখন রীতিমতো আকাশ থেকে পড়লাম। আমার সামনে কারেন্ট চলে গেছিল, আর তারপরেই তো ওই ওই আওয়াজটা। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে সমস্তটা। তবে মিতা কেন এমন বলছে বুঝে উঠলাম না কিছুই। মিতা সমস্তটা বুঝে বলে উঠল, আচ্ছা চলো ওপরে যাই, দেখি হয়তো লাইট ফিউজ হয়ে গেছে আর তুমি ভাবছো কারেন্ট চলে গেছে। হুম চলো। সেই মুহূর্তে আমার পা কেঁপে চলেছে তখনও। মিতার সাথে এক পা করে আমরা এসে দাঁড়ালাম আমার ঘরের সামনে দিয়ে চলা লবির মুখে। আমার ঘরে জ্বলে থাকা হলুদ আলোটা আমার ঘরের খোলা দরজা পেয়ে এসে ছড়িয়ে পড়েছে লবির উপরে। ওই দেখো, কোথায় কি? আমার দিকে তাকিয়ে মিতা বলে উঠল কথাটা। সত্যি তো, কিন্তু এই তো একটু আগেই। তাহলে আমি আর মিতা এগিয়ে গেলাম আমার ঘরের দিকে। আমার বিছানার উপরে আমার নভেলটা পড়ে আছে উল্টানো অবস্থায়। আমার বিছানার ঠিক পাশে থাকা খোলা জানালাটা, যেটা থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত ফুরফুরে হাওয়া আসছিল, সেটার কপাট দুটো যেন কেউ বন্ধ করে খিল লাগিয়ে দিয়েছে সেটাতে। মিতা বলে উঠল, খামোখা রিয়্যাক্ট করছো কেন? আরে এই, তুমি তো অন্ধকারে ভয় পেতে না, তাহলে এখন ভয় পাবার কি আছে? কোনো উত্তর দিলাম না আমি। আমাকে চুপ থাকতে দেখে মিতা বলে উঠল, এই শুনছো? আচ্ছা তোমার কি হয়েছে বলবে? অফিসে কি প্রথম দিনেই কাজের চাপ ছিল? এই উত্তর তো দাও। না না না, তেমন কিছু না। জানি না বাবু, কি যে করো। তুমি শুয়ে থাকো। আর জানলাটা বন্ধ রেখেছো কি করতে? বেশ তো হাওয়া আর ফুলের গন্ধ আসে। বলতে বলতে মিতা এগিয়ে গিয়ে জানালার কপাট দুটো ক্যাচ ক্যাচ শব্দে খুলে দিতে দিতে বলল, না, খুব শব্দ করে, কাল একটা কিছু করতেই হবে। তুমি কিছুক্ষণ শুয়ে রেস্ট করো, আর নয় বই পড়ো, বুঝলে? আমি রান্না হয়ে গেলে ডাকছি। আমি তোমার সাথেই নিচে যাচ্ছি। এই গরমে আমরা পুড়ি। তুমি সারাদিন খেটে এসেছো, তুমি রেস্ট করো। না না, আমি আসছি। কথাটা বলে আমি আর মিতা ঘরের জানালা খোলা রেখে বেরিয়ে এলাম ঘরের বাইরে। মিতা নেমে গেল নিচের দিকে জোর কদমে। আমি নামতে থাকলাম আস্তে আস্তে। এমন সময় হঠাৎ আমার কানে ভেসে এলো সেই হিমশীতল কণ্ঠস্বরের হাসি, আর তার সাথেই জানালার কপাট দুটো আবারও ক্যাচ ক্যাচ শব্দে বন্ধ হয়ে যাওয়ার আওয়াজ। ঠিক কি হয়ে চলেছে বুঝতে পারছি না আমি কিছুতেই। বাড়িতে কি তেমন কোনো ভয়ের কিছু আছে? কিন্তু তা থাকলে হরিদা এতদিন কিভাবে এই বাড়িতে আছে? সে তো এখানেই থাকে। বুঝতে পারছি না কিছুই। রাতের রান্না শেষ করে সকলে খেতে বসলাম। হরিদাও বসলো আমাদের সাথেই, একই ঘরের সব সদস্য। কোনো রকমের কোনো ভেদ আমি কোনোদিন করিনি, আর করতেও পারি না। কাজেই সকলে একসাথেই বসি খেতে। শুরুতে হরিদা আমতা আমতা করলেও আমি নারাজ দেখে রাজি হয়ে যান তিনি। রাতের খাওয়া খেতে খেতে আমি বলে উঠলাম, আচ্ছা মিতা, তুমি, মিনি আর হরিদা একাই তো থাকো। এত বড় বাড়ি আমি সারাদিন থাকি না। একটা
কাজ করলে কেমন হয়? যদি লবির শেষের দিকের ঘরটা আমরা কাউকে মানে কোনো পরিবারকে ভাড়া দিয়ে দিই না, তাহলে তোমার সারাদিনের সঙ্গীও জুটবে, আর ঘরটা তো ফাঁকা পড়েই আছে। আমার কথাটা শুনতেই হরিদা আমতা আমতা আর কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, না বাবু, ওই ঘরটা খোলা বারণ, ওই ঘরটা খুলবেন না। বারণ? কেন? তা ঠিক জানি না, কিন্তু ওই ঘরটা কেউ কোনোদিন খোলে না। ওই ঘরের দরজায় তালা দেওয়া থাকে সবসময়, আর সেই তালা চাবি আমার কাছেও নেই। তালা দেওয়া? প্রায় আশ্চর্যের স্বরে বলে উঠল কথাটা মিতা। বলে উঠে আবারও বলতে লাগলো, তা কি করে? আজ দুপুরেই তো দেখলাম ওই ঘরের দরজায় খালি শেকল দেওয়া, কই তালা তো দেখিনি। আর তাছাড়া আমি আর মিনি তো। হ্যাঁ, হতে পারে তুমি খেয়াল করনি আর, বা অন্য ঘর দেখেছ। মিতাকে চুপ করানোর তাগিদে আর কথা বাড়াতে না দিয়ে আমি বলে উঠলাম কথাগুলো। আর কেউ কোনো কথা বলল না ওই ঘরের বিষয়ে। সেখানে যথাসময়ে সকলে খাওয়া শেষ করে শুতে চলে গেলাম নিজের নিজের ঘরে। মিনির জেদ অনুযায়ী আজও তাকে ঘুমাতে দেওয়া হলো তার নতুন ঘরে, আর মিতা মিনিকে ঘুম পাড়িয়ে ফিরে এলো আমাদের ঘরে। এই, তুমি তখন এমন হাঁপাতে হাঁপাতে নিচে এলে যে বড়, কেন? কি কিছু বললে না তো তখন? আর তখন আমার কথাটা অমন করে মাঝে থামিয়ে দিলে কেন? সেসব বলছি পরে, কিন্তু তার আগে তুমি তোমার কথাটা শেষ করো। কি বলছিলে তখন? হ্যাঁ, জানো আজ কি হয়েছে? বিকেলে আমি আর মিনি এই বাড়ির ঘরগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম একসাথে। তখন অবশ্য হরিদা ঘুমোচ্ছিল। যাই হোক, তুমি যে ঘরটার কথা বললে না, মানে যেটা হরিদা বলল কখনো খোলা হয় না, সেই ঘরটার থেকে না কেমন একটা শব্দ আসছিল। আমি আর মিনি দাঁড়িয়ে পড়লাম সেখানে কিছুক্ষণ। তারপরেই লক্ষ্য করে দেখতে গেলাম যে ঘরটায় কোনো তালা দেওয়া নেই। ইভেন আমি এগিয়ে গিয়ে দরজার শেকলটা খুললাম, কিন্তু তুমি বিশ্বাস করবে না, ঘরটা এমন সুন্দর করে আর এত পরিষ্কার করে সাজানো গোছানো যে কেউ বলবে না যে ওটা বন্ধ থাকে। মানে ওটা যে বন্ধ থাকে এত কাল ধরে কেউ বিশ্বাসই করবে না। আর হ্যাঁ, সত্যিই তো ওটা বন্ধ না তো, কিন্তু হরিদা যে এমন কেন বলল, এই জানো ঘরটার মধ্যে না। জানো তখন কি হয়েছিল? মিতার কথাটা আর না শুনতে চেয়েই আমি বলে উঠলাম আমার কথাটা। কি হয়েছিল? তখন না আমি ঘরে বসে নভেলটা পড়ছিলাম। হঠাৎ ঘরের আলোটা নিভে গেল কিছুটা দপদপ করে। আমি ভাবলাম হয়তো কারেন্ট চলে গেছে। এমন সময় হঠাৎ মনে হলো যে কেউ যেন আমার পায়ের কাছে এসে বসেছে বিছানার উপরে, আর নিচের পা দুটো দুলিয়ে চলেছে। আমি ভাবলাম যে কারেন্ট চলে গেছে বলে হয়তো মিনি এসেছে। আমি ডাকও দিলাম, কিন্তু কোনো জবাব এলো না। খালি একটা বাচ্চার হাসির শব্দ এলো হালকা করে। আমি ভাবলাম মিনি হয়তো হবে। আবার ডাক দিতেই আমাকে বলল যে আমার সাথে লুকোচুরি খেলবে। আমার সাথে না কেউ খেলে না। মিনি বড্ড ভালো জানো, আজ সারাদিন আমরা খেলেছি। মিনি খেলেছে? কই না তো, ও তো আজ সারাদিন ওই ঘরেই ছিল, নিজের মনে খেলা করছিল একা। ও হ্যাঁ, আর একটা ঘটনা। আজ আমি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে মিনির ঘরের দিকে যেতেই দেখলাম যে ও কারোর সাথে খেলছে, মানে কথা বলছে, কিন্তু কে সেটা দেখতে পেলাম না। আমি যেই মিনির ঘরে ঢুকবো সেই সময় একজোড়া লাল চোখ মিনির কাঁধের পাশ থেকে বেরিয়ে এসে আমাকে দেখি আবার লুকিয়ে গেল মিনির সামনে। কিন্তু আমি যেই দেখবো যে সে কে,
দেখলাম মিনির সামনে কেউ ছিল না। জানো, মিনি আবার আমাকে দেখে বলল যে নাকি আমি এসেছি বলে ওর বন্ধু ভয়ে চলে গেছে। আরে ও বাচ্চা, কি বলতে কি বলেছে। আর তুমিও অফিসের স্ট্রেসের কারণে কি বুঝতে কি বুঝেছো। রেস্ট নাও। কথাটা বলে মিতা ঘুমিয়ে গেল। সমস্ত কিছু ভাবতে ভাবতে আমি কখন ঘুমিয়েছি খেয়াল নেই। রাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল আমার। বিছানার পাশে হাত বাড়িয়ে দেখি মিতা আমার পাশে নেই। ঘরের জানালা বন্ধ। কোনো হাওয়া না আসার ফলে ঘরটা গুমোট হয়ে আছে। আমি উঠে বসলাম বিছানার উপরে। মিতা, তুমি কি বাথরুমে? কথাটা বলতে বলতে আমি হাত বাড়িয়ে জানালার কপাট দুটো খুলে দিলাম সশব্দে। মিতার কোনো উত্তর এলো না। জানালাটা খুলে দিতেই একরাশ হাওয়া ফুলের গন্ধ নিয়ে এসে বসলো আমার ঘরের ভিতরে। আর তার সাথেই ঘরের বাইরে লবিতে শুনতে পেলাম নুপুরের শব্দ। ঠিক যেন কেউ হেঁটে চলেছে সেখানে। মিতা, তুমি কি লবিতে? কোনো উত্তর এলো না। আমি বিছানা ছেড়ে উঠতে যাব, এমন সময় আমার পিছন দিক থেকে আমার কাঁধ ধরে কেউ আমাকে টেনে বসিয়ে দিল বিছানায়। আর তার সাথেই সেই বাচ্চার হিমশীতল আওয়াজটা এসে বাঁধল আমার কানে ফিস ফিস করে। আজ আমরা লুকোচুরি খেলবো। চকিতের ন্যায় আমি পিছনে ফিরলাম। আমার ঠিক পিছনে বসে আছে একটা ফ্রক পরা বাচ্চা মেয়ে, যার চোয়ালের একদিক কেটে ঝুলে পড়েছে নিচের দিকে, যার ফলে দাঁতগুলো অনায়াসে দেখা যাচ্ছে। তার মুখ বন্ধ থাকা সত্ত্বেও ওর ক্রূর তীক্ষ্ণ দৃষ্টি এসে বসেছে আমার ওপরেই। গাল থেকে বেরিয়ে পড়া রক্তের ধারা ভিজিয়ে লাল রঙে রাঙিয়ে তুলেছে তার সারা ফ্রকটা। একটা আর্তনাদ যেন উঠে এলো আমার ভিতর থেকে, কিন্তু কোনো অজানা কারণে সেটা গলা দিয়ে বেরোতে পারলো না কিছুতেই। আর সেটা আটকে রয়ে গেল আমার গলাতেই। বাচ্চাটা আবারও হেসে উঠল খিলখিল শব্দে। এমন সময় একটা হাত এগিয়ে এসে ঘরের আলোটা জ্বালিয়ে দিল। মিতা বসে আছে বিছানার উপরেই। তুমি এত রাতে উঠে বসে কি করছো শুনি? মিতা, মিতা, ওই বাচ্চাটা ওই বাচ্চাটা আবারও। আর তুমি তো ছিলে না। এসব বলছো? আমি তো এখানে ঘুমাচ্ছিলাম। আমি একবার যাব। হ্যাঁ, যাব আমি একবার। আরে কোথায় যাবে? ওই ঘরে যাব আমি একবার। এখন এত রাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো, আমিও যাব। কথাটা বলে আমি আর মিতা ঘর থেকে বেরিয়ে এগিয়ে গেলাম ওই ঘরের দিকে। মিনির ঘরের দরজা খোলা, ও ঘুমাচ্ছে। আমি আর মিতা ওই ঘরের সামনে দাঁড়াতেই দেখলাম ঘরের দরজায় একটা মরচে পড়া তালা ঝুলে আছে নিজের ভেঙে যাওয়া বুক চিতিয়ে। মিতা তালাটা দেখে হতভম্ব। ও বলে উঠল, এই তালাটা? কিন্তু আমি যে বিকেলে দেখলাম এই ঘরের দরজায় কোনো তালা নেই। আমি এগিয়ে গেলাম দরজাটার দিকে। তালাটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে একটা আলগা টান দিতেই সেটা ভেঙে খুলে চলে এলো আমার হাতে। তালাটা খুলে যেতেই খটমট শব্দে দরজার শিকলটা খুলে নিয়ে পুরনো দরজার পাল্লা দুটো খুলে দিলাম অনায়াসে। আর সাথে সাথে কিছুটা ধুলো উড়ে এসে ছেয়ে গেল আমাদের সারা গায়ে। আমার ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিয়ে আমরা ঢুকে পড়লাম ঘরের ভিতরে। মিতা হতবাক হয়ে সমস্ত ঘরটা দেখতে দেখতে বলে উঠল, কিন্তু বিকেলে আমি আর মিনি যখন এসেছিলাম, বিশ্বাস করো এখানে দরজায় না তালা ছিল না, আর না ঘরের এই হাল ছিল। কিন্তু এখন এমন কি করে?
মিতার কথাটা শুনতে শুনতে ও সমস্ত ঘরের দিকে দেখতে দেখতে আমি একটা দেওয়ালের কাছে এসে দাঁড়ালাম। দেওয়ালটায় একটা পর্দা ঝুলছে। কোনো হুক বা পেরেকের সাহায্যে যেন কেউ এই পর্দাটা ঝুলিয়ে দিয়েছে কোনো কিছুকে ঢেকে রাখার জন্য। আমি পর্দাটাতে হাত দিয়ে সেটা সরাতে যেতেই মিতা বলে উঠল, ওটার পিছনে একটা আয়না আছে, কি করবে দেখে? আমি একটা স্থির দৃষ্টিতে দেখে নিলাম মিতাকে। তারপরে ওর দিক থেকে চোখ সরিয়ে এক টানে খুলে দিলাম পর্দাটা। পর্দাটা সরে যেতেই বেরিয়ে এলো একটা অনেক পুরনো আয়না, যেটা বাঁধানো আছে একটা অতি সুন্দর কারুকার্য করা কাঠের ফ্রেমের সাথে। দেওয়ালের গায়ে লেগে হয়ে ওঠা উইপোকার ঘর ছেয়ে ফেলেছে ওই কাঠের কিছু অংশ। কিছুক্ষণ আগে আমার সাথে হয়ে যাওয়া ঘটনাটা যেন আমার মাথার থেকেই বেরিয়ে গেছিল সেই মুহূর্তে। মিতার দিকে না তাকিয়েই মিতাকে ডেকে আমি বলে উঠলাম, তুমি যদি সত্যি এসে থাকো তাহলে তালা লাগলো কিভাবে? আর এত তাড়াতাড়ি এই ঘরে এত ধুলো আর মাকড়সার জাল এলো কোথা থেকে? আর যদি না এসে থাকো তাহলে তুমি কি করে জানলে যে এখানে আয়না আছে? কোনো উত্তর এলো না মিতার। আমি বলে উঠলাম, মিতা, কিছু তো বলবে। কথাটা বলতে বলতে আমি এবার নিজের চোখ সরিয়ে এনে তাকালাম মিতার দিকে। মিতা সেখানে নেই। গেল কোথায়? এখনই তো এখানেই ছিল সে। আর যদি বাইরে গিয়ে থাকে, আওয়াজ পেলাম না তো। এইসব ভাবতে ভাবতে আমার নজর এসে পড়ল আবার ওই আয়নাটার উপরে। আমার পিছনে দাঁড়িয়ে আছে সেই বাচ্চা মেয়েটি। তার ঠোঁটের কোণে লেগে আছে এখনো সেই হাসিটা। ফোনের আলোয় এবার ভালো করে দেখা যাচ্ছিল তার নৃশংসভাবে কেটে ছড়ে যাওয়া দেহটা। গলায় একটা কাটার দাগ, আর তার হাতে আছে একটা ধারালো ছুরি। আমার দুই চোখ যেন বুঝে এলো আপনা থেকেই। চোখটা খুলতেই দেখতে পেলাম সেখানে কেউ নেই। সম্পূর্ণ ঘরে আমি একা। মিতাও কোথাও নেই। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার মুখ থেকে। একা একা আমার আর থাকতে ইচ্ছেও হলো না ওই ঘরে। কোনো মতে আমি বেরিয়ে এলাম সেখান থেকে। সমস্ত লবিটা সম্পূর্ণ ফাঁকা। আমার ঘরের আলোটা নিভে গেছে। বোধহয় মিতা ঘরে ঘুমাচ্ছে। মিনির ঘরের দরজা খোলা আছে। চাঁদের আলো ঘর থেকে এসে ছড়িয়ে পড়েছে লবিতে, আর তার সাথে জানালার গ্রিলের আধ খাপচা ছায়াটা, যেটার মাঝে ফুটে উঠেছে একটা বাচ্চা মেয়ের ছায়া। মিনি কি জেগে আছে? এগিয়ে গেলাম ওর ঘরের দিকে। খোলা দরজাটা দিয়ে হু হু করে শীতল বাতাস এসে পড়ছে লবিতে। আমি দরজার সামনে দাঁড়াতেই নজরে পড়ল একটা মেয়ে দাঁড়িয়ে আছে জানালার লোহার গ্রিল ধরে বাইরের দিকে মুখ করে। মিনি, ঘুমাসনি বাবু? এই যে দেখলাম। কথাটা বলতে বলতে আমার নজর গিয়ে আটকে গেল বিছানার ওপরে। সেখানে শুয়ে আছে মিনি অকাতরে। জানালার কাছে দাঁড়িয়ে থাকা বাচ্চাটা খিলখিলিয়ে হেসে উঠে এবার আস্তে আস্তে ফিরে তাকালো আমার দিকে। একটা শুকনো ঢোক গিলে আমি এগিয়ে গেলাম মিনির দিকে, ওকে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার তাগিদে। আমার কাঁপা কাঁপা হাত দুটো এগিয়ে গেল মিনির দিকে, আর আমি তাকে ছোঁয়ার আগেই মিনির শরীরটা ভেসে উঠল হাওয়াতে। আর আমার কানের ঠিক কাছে সেই ফিসফিসের শব্দটা আবারও হয়ে চলল। কে যেন খিলখিল করে হেসে উঠল। আমার স্থির দুই চোখ করুণ দৃষ্টিতে দেখে চলেছে একবার মিনিকে আর একবার ওই বাচ্চা মেয়েটাকে। আমার চোখে জল ফুটে উঠেছে অনায়াসে, যা গড়িয়ে পড়ে চলছে আমার গাল বেয়ে মেঝেতে। মেয়েটা আবারও বলে উঠল, লুকোচুরি খেলবে? আমার সাথে না কেউ খেলে না, আমি খেলবো। খেলবে? একটা জিনিস দেখবে। কথাটা বলে নিয়েই
আবারও খিলখিল করে হেসে উঠল মেয়েটা। আর দেখতে দেখতে হাওয়াতে ভাসতে থাকা মিনির শরীরটা ছিটকে পড়ল মেয়েটার পায়ের কাছে। আমি ছুটে গেলাম সেদিকে, কিন্তু তার আগেই মেয়েটার হাতে ধরে থাকা ছুরিটার তীক্ষ্ণ ধারালো ফলাটা আমার চোখের সামনে নেমে গেল মিনির গলার এপার ওপার। আর দেখতে দেখতে চাঁদের রূপালী আলোর মাঝে মেঝেটা ভিজে গেল মিনির রক্তের লাল ধারায়। আমার গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে এলো করুণ ভাবে, না না না। আর তার সাথেই মিনির ঘরের মাঝে ঘুরতে থাকা পাখাটা আস্তে আস্তে থেমে গিয়ে তার সাথে ঝুলে থাকতে দেখা গেল মিতার নিথর দেহটা। মেয়েটা আবারও হেসে উঠল খিলখিল শব্দে। কাল কাল আবারও খেলবো, হ্যাঁ। আমি নিচে নেমে হরিতাকে ডেকে আনলাম ওপরে। রাতটা কোনো মতে কেটে গেল। সকালে পুলিশ এলো ঘরে, আর তাদের সন্দেহ পড়ল আমার ওপরে। পুলিশ জেরা ও তদন্তে কোনোভাবেই আমাকে দোষী না পেয়ে ছেড়ে দিল। ফিরে এলাম বাড়িতে। বাড়িতে ফিরে সমস্ত কিছু হরিদাকে জানাতে সে বলে উঠল, ওই ওই আয়নায় হাত দিতে নেই বাবু, ওই আয়নায় হাত দিতে নেই। ওই আয়নায় যে হাত দেয় সে আর থাকে না। ওই 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 মেয়েটা তাকে সাথে নিয়ে যায় ওই আয়নার ভিতরে। তাহলে তুমি যে বললে সেদিন তুমি কিছু জানো না? সেটা না বললে আপনাদের কৌতূহল বাড়তো, তাই বলিনি সেটা। মানে তুমি জানো এই বিষয়ে অনেক কিছুই, যেটা বলতে চাইছো না? না, অনেক কিছু জানি না, তবে কিছু জানি। ঘটনাটা আমার ঠাকুরদার সময়ের। আমরা জন্মগত এই বাড়িতেই কাজ করে আসছি বাবু। সেই সময় এই বাড়ির একমাত্র কন্যা সন্তান ছিল ওই মেয়েটি, কিন্তু একদিন অপঘাতে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় মেয়েটার। বাড়ির সকলে ভেঙে পড়ে। তখন এই বাড়ির ছোট্ট বউ অর্থাৎ ওই মেয়েটার মা একটা উপায় পায় তার মেয়েকে ফিরে পাওয়ার। সে জানতে পারে তান্ত্রিক আচারে একটা নিয়ম মেনে কাজ করলে তার মেয়ে ফিরে আসবে তার কাছেই। তবে এটা জানতো না যে ওই আচারটা করার জন্য যার আত্মাটা আনা হচ্ছে তার দেহটা থাকা দরকারি। আর এইটাই কাল হয় এই বাড়ির। তন্ত্রাচারের ফলে আত্মাটা তো এসে যায়, তবে দেহ না থাকার কারণে সে রেগে যায় ও মারতে শুরু করে একের পর এক বাড়ির লোকেদের। তখন সে সময়ের এই গাঁয়ের বড় ওঝা ছিল হাড়ু ওঝা। সে এসে ওই আত্মাকে বন্দি করে ওই আয়নায়। ও সকলকে আদেশ দেয় ওই আয়না ধরা তো দূরে থাক, ওই ঘরেও যাতে কেউ না যায়, নয়তো যে ওই আয়না ধরবে তার মৃত্যু অনিবার্য। আমার আর কোনো কথা বলতে ইচ্ছে হয়নি। আমি জানি আজ রাতে ও আসবে। খেলতে হবে আমাকে ওর সাথেই। আর হয়তো ও এসেছে। জানি না এর আগে কিছু ডায়েরির শেষ পাতায় লেখাটা সম্পূর্ণ হয়নি। হয়তো যে লিখছিল সে লেখাটা সম্পূর্ণ করবার আগেই কোনো কারণে লিখতে পারেনি আর। শশাঙ্ক নিজের হাতে ধরে থাকা ডায়েরিটা বন্ধ করে উঠে দাঁড়ালো ঘরের মাঝে। এই বাড়িতে সে নতুন ভাড়াটে এসেছে 2 দিন আগে, আর তার মাঝেই সে খুঁজে পায় এই বাড়ির কোণার দিকের এই ঘরটা, যার দরজায় শেকল লাগানো ছিল কেবল। শশাঙ্ক নিজের চারিদিকে চোখটা বুলিয়ে নিয়ে বুঝতে পারল যে ডায়েরিতে এই ঘরটার কথাটাই লেখা আছে।
এক একটা জিনিস সেখানেই আছে যেখানে থাকার কথা ডায়েরিতে লেখা ছিল। সে সম্পূর্ণ ঘরটা দেখে চলেছিল, এমন সময় তার চোখ গিয়ে আটকে গেল একটা দেওয়ালের সাথে হুক বা পেরেক জাতীয় কিছুর সাথে ঝুলতে থাকা পর্দাটায়। শশাঙ্ক কোনো মুগ্ধের ন্যায় এগিয়ে গেল সেই দিকে। ডায়েরির কথাগুলো ঠিক কতটা সত্যি সেটা জানার তাগিদে এক ঝটকায় খুলে ফেলল সেই পর্দাটা, আর তার সাথে সাথে তার সামনে বেরিয়ে পড়ল কাঠের ফ্রেমে বাঁধানো সেই পুরনো আমলের উইয়ে ধরা আয়নাটা। শশাঙ্কর কৌতূহলে মাখা কাঁপা কাঁপা ঘরমাক্ত হাতটা আস্তে আস্তে এগিয়ে গেল সেই আয়নার দিকে, আর সেই আয়নায় পড়তে থাকা তার প্রতিবিম্বের উপর শশাঙ্ক নিজের হাতটা তুলে রাখল মনে সাহস এনে। হাতটা কাঁচের ওপরে রাখার সাথে সাথেই একটা কালো ঝলসে যাওয়া রক্তমাখা বাচ্চার হাত আয়নার কাঁচের মধ্যে থেকে বেরিয়ে এসে অনায়াসে ছুঁয়ে গেল শশাঙ্কের হাতকে। একটা খিলখিলে হাসি ভেসে উঠল শশাঙ্কের কানে, আর ভেসে উঠল একটা শীতল বাচ্চার ফিসফিসে কণ্ঠস্বর, যেটির মৃদু হাওয়া তার কানে লেগে সম্পূর্ণ শরীরকে শিহরিত করে তুলল অনায়াসে। আমার সাথে লুকোচুরি খেলবে গো? আমার সাথে খেলার কেউ নেই জানো? একটা বাড়ি ফাঁকা আছে, আপনারা কেউ ভাড়াতে থাকবেন নাকি? হরিদা এখনো ভাড়াটিয়া খুঁজছেন। এতক্ষণ শুনছিলেন লেখক বাপন দাসের কলমে সে আছে এখানেই। পাঠকের চরিত্রে সৌভিক, অন্যান্য চরিত্রে সুপর্ণ, অস্মিতা, শ্রেয়া, তুষার, পৌতুষা এবং আমি দেবার্ঘ। শব্দগ্রহণ ও আবহ স্টুডিও 25 FPS। পর্ব পরিচালনা রিয়ান। গল্পটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় প্রেস করে আমাদের চ্যানেলের সাথে থাকুন এমন সুন্দর সুন্দর গল্প পেতে, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ডেইলি আপডেটসের জন্যে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। শুভরাত্রি।